নমস্কার। মার্কেটে এমন একটা কিছু হয়েছে যেটা বিগত ১ বছরে হয়নি। ১ বছরে আপনারা দেখেননি তা নিয়ে আলোচনা করব। অনেকগুলো খবর এসেছে ডেটা সেন্টার স্পেসিফিক স্টক থেকে শুরু করে অনেক ধরনের খবর, সেটা নিয়ে আলোচনা করব। সাথে সাথে শোনা যাচ্ছে একটা গুজবের মতো যে ইন্ডিয়া নাকি ট্যারিফ যে হচ্ছে সেটাকে নালিফাই করার জন্যে নিজের রুপিকে ডিভ্যালুয়েশন করতে পারে, মানে রুপিকে মানে দামটা আস্তে আস্তে কমিয়ে দেওয়া, সেই জিনিসগুলো করতে পারে। তা নিয়ে আলোচনা করব, ডিটেলস আলোচনা করব যে রুপি যদি ডিভ্যালুয়েশন হয় তাহলে কি আমাদের জন্য ভালো বা খারাপ, বা ব্যাপারটা আসলে কি তা নিয়ে। আর মার্কেটের সাথে তো আলোচনা থাকবেই। চলুন শুরু করি। প্রথমেই প্রথমে কিছু খবর নিয়ে আগে আলোচনা করে নিই, যেটা হচ্ছে সিফি, ইন্ডিয়ান ডেটা সেন্টার ইউনিট। সিফি যে মানে বিশ্বব্যাপী এরা ডেটা সেন্টার প্রোভাইড করে, তার ইন্ডিয়ান যে ভাগটা আছে সেটা কিন্তু ডেটা সেন্টারের ইউনিটের আইপিও প্ল্যান করছে। এটা যদি করে তাহলে স্পেসিফিক ডেটা সেন্টার স্পেসিফিক প্রথম কোম্পানি হতে যাচ্ছে যেটা শুধুমাত্র ডেটা সেন্টারই করে। হ্যাঁ, ডেটা সেন্টার জাতীয় অনেক স্টক আছে, অনেক কোম্পানি আছে যারা ডেটা সেন্টারে পরোক্ষভাবে আছে, কিন্তু অনেক পাওয়ার কোম্পানিও আছে যারা পরোক্ষভাবে ডেটা সেন্টারকে হেল্প করে। কিন্তু ডেটা সেন্টার স্পেসিফিক কোম্পানি কিন্তু হতে চলেছে যদি এই আইপিওটা আসে। একটা খবর শোনা যাচ্ছে, সেটা আপনাদের সাথে বললাম। তারপর পেডিলাইট ইন্ডাস্ট্রির শেয়ার হোল্ডাররা একটা স্পেশাল ডিভিডেন্ড পাবে। আমার মনে হয় রেকর্ড ডেট এই আগস্টের এই সেকেন্ড উইকে। তারপর মেইন যে ডিভিডেন্ডটা আসবে সেটা 28-29 অগস্ট নাগাদ। ঠিক আছে, একটু চেক করে নেবেন যাদের কাছে পেডিলাইট শেয়ারটা আছে তাদের জন্যে। আচ্ছা, ইটার্নাল, আপনারা জানেন ইটার্নাল মানে জোম্যাটোর কিন্তু একটা স্টেক সেলের প্ল্যান হচ্ছে, যেখানে ফ্লোর প্রাইস 285 টাকা পার শেয়ারে একটা বড় গোষ্ঠী অ্যান্টফিন, তারা কিন্তু 18.84 CR এই অ্যামাউন্ট এর শেয়ার ওরা বেচতে চলেছে। ঠিক আছে, জাস্ট খবরের জন্যে। এরপর জানেনই শেয়ার বেচলে বড় কেউ যদি শেয়ার বেচে একটু এফেক্ট পড়ে প্রাইসের উপর। এইটা আজকের খুব ইম্পর্টেন্ট ছিল, মনিটারি পলিসি। আরবিআই এর আজকে অ্যাকনলেজমেন্ট বা আজকে আরবিআই এর ভাষণ যদি আপনারা কেউ শুনে থাকেন। প্রথমে তো রেট কাট করেছে কি না, উত্তর হলো রেট আনচেঞ্জ রেখেছে। তো রেট আনচেঞ্জ ছিল, কিন্তু তারা বলেছে যে পলিসি ইজিং করার মধ্যে একটু লিমিটেশন আছে, একটু গ্লোবাল আনসার্টেনটি, ট্যারিফ, এই জিনিসগুলো তারা একটু বলেছে। মোটামুটি খুব একটা ভালো পলিসি, মানে ভালোও বলেননি খারাপও বলেনি, মোটামুটি নিউট্রাল স্টান্স। তবে রেট কাট কিছু হয়নি, পরবর্তীকালে রেট কাট হতে পারে এরকম একটা আভাস দিয়েছেন, কিন্তু ক্লিয়ারলি তেমন কিছু বলেননি আজকের আরবিআই গভর্নর। পরের যদি আসি, সেবি ক্লিয়ার করে আরও 5টা আইপিও সেবির ক্লিয়ারিফিকেশান পেয়েছে বা নড পেয়েছে বা সম্মতি পেয়েছে বলতে পারেন। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে একটা দুটো, সেটা আনন্দ রাঠি শেয়ার ব্রোকারেজ। জানেন আনন্দ রাঠি কিন্তু অনেক আপনারা শুনতে পারেন সেইটা, এবং প্রেস্টিজ হসপিটালিটি সেরকম। আনন্দ রাঠির কিন্তু অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য ভাগ এটা শেয়ার ব্রোকার্সের, সেই ব্যাপারটা। তারপর যখন আইপিও নিয়ে কথা হচ্ছে, এনএসডিএল আইপিও নিয়ে বলি। এনএসডিএল এর আইপিও আজকে লিস্ট হয়েছে এবং মোটামুটি 900-র উপরেও দাম চলছিল, এবং বন্ধ হতে হতে আমার মনে হয় 930-35-এ গিয়ে বন্ধ দিয়েছে দাম। যদি দেখেন এমনি লিস্টিং প্রাইসের উপর থেকে বেশ একটা ভালো রকম গেইন, 800 টাকায় ধরুন অনেকে পেয়েছিলেন, তার থেকে এখন 935-এ বন্ধ দিয়েছে। কেউ যদি পেয়ে থাকেন অ্যাপ্লাই করে মানে আইপিওতে, তাহলে প্লিজ নিচে কমেন্ট বক্সে লিখবেন। এবার দেখুন, এনএসডিএল তো সিডিএসএলেরই মানে দোসর বলা যায়। সিডিএসএল আর এনএসডিএল দুজনেই আছে। এবার ব্যবসাটা এক একজনের এক এক রকম। এনএসডিএলের যে সিইও সে একটা মন্তব্য করেছে, সেই নিয়ে আসবো নিচের দিকে, তারপর বলবো। কারণ অনেকের প্রশ্ন থাকে এটা কি, এটার প্রসপেক্টটা কেমন, লং টার্মে ভালো কি খারাপ, তার ব্যাপার সেটা নিয়ে আসবো নিচে। এনএসডিএল নিয়ে কথা আছে, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন। আর হ্যাঁ, ইম্পর্ট্যান্ট খবর যেটা 1 বছরে বাজারে হয়নি সেইটা নিয়ে কথা বলবো। তার সাথে সাথে রুপি ডিভ্যালুয়েশনটাকে আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে বলবো যে ব্যাপারটা কি। ঠিক আছে,
ইন্ডিয়ান রুপি রাইজেস অন আরবিআই রেট পজ বাট ইউএস ট্যারিফ প্রেশার পারসিস্ট। এখানেই বলে নি ডিভ্যালুয়েশনের ব্যাপারটা। ইউএস ট্যারিফের প্রেশারের জন্যে আজকে যদিও একটু ভালো হয়েছে, কিন্তু তাও একটা প্রেশার আছে। এবার প্রেশারটা কি এখানে আসি, তার জন্য আপনাকে ইউএসডি আইএনআরে আসতে হবে। ইউএসডি আইএনআর দেখুন এখন 87 টাকা 68 পয়সা চলছে। বলা হচ্ছে অনেক দেশ এরকম করে থাকে, যদি মানে বিদেশে কেউ এরকম ট্যারিফ লাগিয়ে দেয়, সেই জায়গায় আপনি যদি রপ্তানি করতে যান সেক্ষেত্রে তো দাম বেড়ে যাবে। তার জন্য নিজের রুপিকে বা নিজের টাকাকে অনেকে ডিভ্যালুয়েট করে। ডিভ্যালুয়েট মানে কি সেটা আগে বলি। মানে এখন ধরুন 87 টাকায় আছে, রাউন্ড ফিগারে ধরিনি, রাউন্ড ফিগারে ক্যালকুলেশন করে কিছু দেখাবো, তার জন্যে ধরুন এখন 90 টাকায় চলছে। সেটাকে ডিভ্যালুয়েট করা মানে আমাদের গভর্নমেন্ট ঠিক করলো না 90 টাকা তো ইউএসডির সাথে 90 টাকা চলছে না, সেক্ষেত্রে আমি সেটাকে 110 টাকা করব। মানে 110 টাকা ইজ ইকুয়াল টু 1 ইউএসডি, এতে আমি করব। হ্যাঁ, এটাকে বলে ডিভ্যালুয়েশন, যে 90 টাকা আগে ছিল তার থেকে আমি আমার টাকাটাকে পড়তে দিলাম, পড়ে 110-এ মোটামুটি রাখলাম। করতে কি পারে? হ্যাঁ, করতে পারে। আরবিআইদের কাছে সেই মেকানিজম আছে, তারা সরকারের কাছে তারা সেভাবে করে। এবার এতে লাভ বা লোকসান কি, ট্যারিফের বাড়ানোর জন্য এটা কি হতে পারে সেটা একটু মন দিয়ে বুঝে নিন। ধরুন আমরা ভারত ইউএসকে পাঠায় একটা ল্যাপটপ বানিয়ে পাঠাচ্ছে ধরুন, ঠিক আছে। ল্যাপটপ ধরুন অ্যাপেলেরই ল্যাপটপ তৈরি করছে বা কোনো কিছু কোম্পানির ল্যাপটপ তৈরি করছে, এখানেই ম্যানুফ্যাকচারিং করে সে রপ্তানি করছে ওইখানে ইউএসএ। এখানে কোনো কোম্পানি স্পেসিফিক যাবেন না, উদাহরণের হিসাবে বলছি। ধরুন ল্যাপটপটা এখানে বানাতে বা এখানকার যে কোম্পানি তৈরি করছে সে 10,000 আইএনআর 10,000 টাকায় তৈরি করছে। বলতে যাবেন না 10,000 টাকায় কি ল্যাপটপ হয়, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, এখানে 10,000 টাকার জিনিস, 10,000 আইএনআর রুপিস, ঠিক আছে এইটা। এবং এবং আমি যদি 10,000-এ না যাই, 90-এ যাচ্ছি তো খুব সোজা ইজি হিসাব হয়ে যায়, 9,000 টাকা। ল্যাপটপের দাম ধরুন 9,000 টাকা। হ্যাঁ, 9,000 রুপিসে লোকটা এখানে বানাচ্ছে, মানে ইন্ডিয়ান কোম্পানি বানিয়ে ইউএসএ বেচবে। তাহলে সেটা করলে এখন মানে এটাকে যদি আমি ইউএসডিতে কনভার্ট করি আজকের দামে, আজকের রেট ধরুন 90 টাকা ধরে নিন, 90 টাকা ইজ ইকুয়াল টু $1, তাহলে এইটাই দাঁড়াচ্ছে আমার 90 ডিভাইডেড বাই 9,000, মোটামুটি 100 ইউএসডি বা $100। আমি ডলার সাইন এখানে এঁকে দিলাম, তো $100। তার মানে এই যখন বিদেশে বিক্রি করবে এটাকে বা বিদেশে যাবে, বিদেশে ইউএসের লোকেরা এটা কত টাকায় কিনবে বা কত টাকায় নেবে? $100। $100 পাচ্ছে। এবার ট্রাম্প ট্যারিফ লাগিয়ে দিল, ধরুন 25% ট্যারিফ লাগানো হয়েছে। 25% যেই ট্যারিফ লাগানো হয়েছে, তাহলে সাথে সাথে যেটা $100 ওখানে দাম ছিল সেই দামটা বেড়ে গিয়ে কত হবে? $125। $100 উপর 25% মানে $125 দামটা সেটা ওখানে বিক্রি হবে। এটা ভারতের পক্ষে খারাপ। কেন খারাপ? কারণ যে লোকটা ওই ইউএসএ যা বসে আছে, সে বা যে বাসিন্দা, সে $100 আগের মাসেও জিনিসটা কিনতো, সে কি এখন $125 দেবে? সে তো নাও দিতে পারে। না না না, অনেক দামি হয়ে গেছে। তার থেকে বরং আরেকটা দেশ ধরুন চায়না ওই একই ধরনের ল্যাপটপ হয়তো বিক্রি করছে $110, সে তাহলে ওই $110 জিনিসটা নেবে। ইন্ডিয়ার ব্যবসাটা কমবে বা ইন্ডিয়ার যে ম্যানুফ্যাকচারার, এই যে 9,000 টাকায় যে কোম্পানি ল্যাপটপ ম্যানুফ্যাকচার করছিল, তার ব্যবসায় টান পড়বে, তার সেলসে টান পড়বে, ঠিক আছে। এর জন্যে ইন্ডিয়া টাকাটাকে ধরুন ডিভ্যালুয়েট করলো, মানে 90 টাকা আগে দাম ছিল টাকার, এখন সে ডিভ্যালুয়েট করে 110 রুপিস ইজ ইকুয়াল টু 1 ইউএসডি করলো, মানে এখন 110 টাকা, ঠিক আছে। তাহলে কি হবে অঙ্কটা বুঝুন। ইন্ডিয়াতে তো ওই কোম্পানির ম্যানুফ্যাকচার করতে 9,000 টাকাই লাগছিল, কারণ সে তো আইএনআরেই আমরা দেখছি, ঠিক আছে। আপনার মায়না তো আর চেঞ্জ হয়ে যাবে না। বলবেন না যে না ক্রয় ক্ষমতা কমে যাবে, বেড়ে যাবে না, সেই ব্যাপারটা অতটা হচ্ছে না। এখানে ইনফ্লেশনটা ক্যালকুলেট করছি না বা ইনফ্লেশনটা ওরকম আসছে না, মোটামুটি এই দিকে ভাবুন। এটা হলে খারাপ ভালো সেটাই পরে আসবো, এখনই কমেন্ট করবেন না এটা হলে খারাপ ভালো হচ্ছে। আর এটা যে করছেই ইন্ডিয়া তা নয়, অনেক গুজব মার্কেটে শোনা যাচ্ছে যে ডিভ্যালুয়েশন হবে। অনেকে আপনারা হয় তার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার ডিভ্যালুয়েশনটা আসলে কি একটু বুঝিয়ে বলুন, তাই জন্য আমি বলছি না যে হবে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে 9,000 টাকাই ওই বানাতে তো খরচা লাগছে, কিন্তু সেটা ইউএসডিতে যদি আমি কনভার্ট করি, মানে ইউএসডিতে সেটা সেটা আপনারা করে দেখবেন মোটামুটি $81 মতো পড়ছে। কি করে এই $81টা পেলাম? সোজা হিসাব, যদি 9,000কে 9,000 টাকা দাম, ওই ল্যাপটপটা 9,000 INR ওই এখানকার লোক বানাতে চেয়েছিল, কিন্তু এখন রেট 110 হয়ে গেছে। তো ডিভাইডেড বাই যদি 110 করেন তাহলে ওই 81.82, মানে 81 ধরলাম, $81। তার মানে এখন এখন আসলে প্রাইস $81 হচ্ছে। $81 যখন বিদেশে যাচ্ছে $81, কিন্তু না, বিদেশে এটা যাওয়ার সময় তো আবার 25% ট্যারিফ লাগিয়ে দিচ্ছে। তাহলে এটার উপর যদি 25%, এবার কিন্তু $81 উপর 25% ট্যারিফ হচ্ছে। আগে $100 উপর 25% ট্যারিফ হচ্ছিল, এখন $81 উপর 25% ট্যারিফ হচ্ছে। $81 উপর 25% করে দেখবেন, অঙ্ক করে $101 মতো হয়। $101 মতো হয়। আমি এখানে অঙ্কের স্বার্থে এরকমই রেখেছি যাতে খুব রাউন্ড ফিগারগুলো আসে। $101 হয়। তার মানে কি? তার মানে আগে যে লোকটা, এবার এবার ট্যারিফের আগে ফিরে যান, ট্যারিফের আগে যে লোকটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার্ড ল্যাপটপটা $100 কিনতো ইউএসএ, সে এখন সেটাকেই $101 বা $100 কাছাকাছিই পাচ্ছে, কিন্তু 25% ট্যারিফ বাড়া সত্ত্বেও ইউএসএ বসে থাকা লোকটা কিন্তু আমাদের কোম্পানি দ্বারা বানানো ল্যাপটপটা সেই পুরনো দামেই পাচ্ছে, যেটা $100, 25% ট্যারিফ লাগানোর পরেও, তাই না? এইটা $125 সে পাচ্ছে না, 25% ট্যারিফ লেগেছে, কিন্তু যেহেতু ব্যাক এন্ডে রুপি ডিভ্যালুয়েট করেছে তাই জন্য সে একই দামে পাচ্ছে। এতে কি হবে? এতে ওই চায়নার যে প্রোডাক্টটা, যেটা $110 চায়না হয়তো বিক্রি করছিল, তার দিকে লোক ঝুঁকবে না, ইন্ডিয়ার মালই কিনবে, $100 কিনবে, কারণ ট্যারিফ লাগিয়েও তো 100তেই আছে। এই ব্যাপারটা কিন্তু, তার মানে ইন্ডিয়ার বিজনেসটা একই থাকবে, ইন্ডিয়ার এই একই থাকবে। তো এইভাবে কিন্তু একটা রুপি ডিভ্যালুয়েট করেও কিন্তু রপ্তানির ব্যাপারটা বা ট্যারিফটাকে মানে এই করা যায়, ব্যালেন্স করা যায়। এর ভালো দিক এবং খারাপ দিক আছে। তার আগে এই ব্যাপারটা সুন্দরভাবে অঙ্ক করে এত সহজ ভাষায় আপনারা বুঝতে পেরেছেন কিনা নিচে একটু জানাবেন, যে হ্যাঁ বুঝতে পেরেছি বা না বুঝতে পেরেছি, ব্যাপারটা ক্লিয়ারলি লিখবেন, ঠিক আছে? এইবার আসি যে এটা করা ভালো না খারাপ। দেখুন, এর পক্ষে এবং বিপক্ষে প্রচুর যুক্তি আছে। পক্ষে যুক্তি কি থাকবে? যে হ্যাঁ, এটা হলে তো রপ্তানিতে ভালো হবে, আমাদের ইন্ডিয়ান বিজনেসটা থাকবেই। বিপক্ষে যুক্তিও আছে, না, এতে যারা আমদানি করছে, এটা তো রপ্তানি যারা করছে তাদের জন্য ভালো, যারা আমদানি করছে আবার তাদের জন্য খারাপ হতে পারে, বা ঘরোয়া কিছু সেক্টরের যারা ইন্টারনাল করছে সেখানেও রুপি ডিভ্যালুয়েশনের একটু নেগেটিভ এফেক্ট হতে পারে, স্পেশালি যারা আমদানি করছে, যেটা আপনি বললাম। তো এরকম ব্যাপারগুলো হতে পারে। জাপানও তাদের রুপিস অনেকটা মানে তাদের ইয়ান, মানে ও জাপানিজ কারেন্সি যেটা, সেটাকে ইউয়ান যাকে এই বলে, সেটাকে জাপানিজ কারেন্সিটা তারা ডিভ্যালুয়েট করেছিল, এবং তার জন্যে তারপর তাদের অর্থনীতি অনেক সময় আবার দাঁড়িয়েও যায়। এরকম অনেক কিছু ভালো ও খারাপ, মানে ভালো দিকেরও যুক্তি আছে। চায়না অনেক সময় ডিভ্যালুয়েট করেছিল, যেহেতু ওরা রপ্তানিতে ভালো হয় তাই জন্য অনেকবার ডিভ্যালুয়েট করেছে চায়নাও, এবং করে তাদের ইকোনমি ভালোই হয়েছে এখন তো দেখতে। সুতরাং অনেকবার অনেক ভালো যুক্তিও আছে, খারাপ যুক্তিও আছে। এখানে কে জিতছে কে এই করছে বলাটা খুব মুশকিল। আমাদের কাছে দুরকমই উদাহরণ আছে। তো দেখা যাক সরকার কি করে, বা সরকার এরকম করে কিনা। আবারও বলছি, সব এটা গুজব চলছে, মার্কেটে আলোচনা চলছে, এরকম হলেও হতে পারে, তা নিয়ে বললাম, ঠিক আছে? এবার চলুন আবার খবরে আসি, তারপর ওটাও বলবো যেটা 1 বছরে হয়নি। ওকে, নিউ ইনকাম ট্যাক্স বিল আসতে চলেছে, লাইকলি টু বি টেবলড ইন পার্লামেন্ট। এই এখন পার্লামেন্টের সেশন চলছে, সেখানে হয়তো টেবিল হতে পারে নিউ ট্যাক্স বিল। সেখানে কি হতে পারে সেটা তো বিল এলে বুঝতে পারবো। তো যাই হোক, এবার গডফ্রে ফিলিপস, অনেকের হয়তো প্রশ্ন আসে মাঝে মাঝে, তাই 16% দুদিনে বেড়েছে, 52 উইক হাইয়ে গেছে। কেন গেছে? তাদের কোয়ার্টার রেজাল্টটা ভালো হয়েছে, যেখানে দেখবেন এখন বিভিন্ন কোম্পানির রেজাল্ট যে আসছে খুব একটা ভালো হচ্ছে না, তার মধ্যে কিছু সংখ্যক কোম্পানির রেজাল্ট ভালো, তার মধ্যে ওয়ান অফ দ্য গডফ্রে ফিলিপস। ঠিক আছে, দেখুন, কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশনে যাচ্ছি না, কোনো রকম না, জাস্ট খবর কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এরকম বুলেটিন আমি জানি আপনারা অনেকেই চান। যদি ভিডিওতে ভালো রেসপন্স আসে, একটু লাইক ফাইক যদি আমি পাই, কমেন্ট পাই আপনাদের, তাহলে এরকম জিনিস মাঝে মাঝে আনার চেষ্টা করব, ঠিক আছে? একটু প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। এনএসডিএল রেভিনিউ, যে বললাম এনএসডিএল নিয়ে বলবো, কি বলেছেন ওদের সিইও,
যে এনএসডিএল এর রেভিনিউ ইনফ্লো, যে কোম্পানির রেভিনিউ কার উপর ডিপেন্ড করছে, বলছে যে জিডিপি গ্রোথ অ্যান্ড মার্কেট সেন্টিমেন্ট, জিডিপি গ্রোথ কমা মার্কেট সেন্টিমেন্ট। আমি যেটা বলি এনএসডিএল এগুলো মার্কেট ইনফ্রাস্ট্রাকচার জাতীয় স্টক, এনএসডিএল, বিএসই, সিডিএসএল, এনএসিও যদি লিস্টিং হয় সেটা। তো মার্কেটে এগুলো তো সেন্টিমেন্টের উপর নির্ভর করে, সেটা তো আছেই, তার সাথে সাথে জিডিপি গ্রোথের উপরে ডিপেন্ড করছে। কারণ গ্রোথ হলেই তো লোকের হাতে মানে চাকরি বাকরি বেশি হবে, লোকের হাতে উদ্বৃত্ত টাকা আসবে, তারপরেই তো তারা ইনভেস্টমেন্ট বা এসবে যাবে, ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে, তাই না? তো সেখানে গেলেই এনএসডিএল, সিডিএসএল এদের বিজনেস বাড়বে, তাই জন্য জিডিপি গ্রোথটা কিন্তু খুব দরকার। তাই জন্য বলছি যদি আপনাদের ভারতের জিডিপির উপর বা অর্থনীতির উপর ভরসা থাকে তাহলেই এনএসডিএল, সিডিএসএল বা বিএসসি, এনএসসি এগুলোতে ইনভেস্টমেন্ট করার দিকে ভাববেন, না হলে নয়। যদি জিডিপি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সেন্টিমেন্ট নেগেটিভ থাকে, তাহলে হয়তো কয়েক বছর এরা আন্ডার পারফর্মও করতে পারে, কারণ সবসময় তো বুমিং সেন্টিমেন্ট বা বুমিং জিডিপি গ্রোথ থাকবে না, মাঝে মাঝে স্লথ বা দাঁড়িয়ে যাওয়ার সময়ও আসবে। যখন দাঁড়িয়ে যাবে এইসব স্টকও দেখবেন তখন দাঁড়িয়ে যাবে। তা সেইটা ভেবে আপনি কাজ করবেন যে সেই রকম আপনারা করতে পারেন কিনা, বা সেই ধরনের ব্যাপারগুলো আপনারা অ্যাফোর্ড করতে পারেন কিনা তারপর। ওকে, এবার আসবো পরের খবরে। আজকে এনএসডিএল তো মোটামুটি লিস্টিং গেইন দিয়েছে, এটা একটা ভালো দিক। জেএসডব্লিউ সিমেন্টের আইপিও আসছে, বলছি ইস্যু লঞ্চ অন অগাস্ট 7-এ সাধারণত আসবে বলে বলছে। তো ঠিক আছে, যারা যারা এইটা নিয়ে মানে এখানে ইচ্ছুক তারা একটু ডিটেলস চেক আউট করতে পারেন। ওকে, হ্যাঁ মোটামুটি এই ছিল খবর। এবার আসি যেটা বললাম যে এক বছরেও যেটা হয়নি সেটা একটু আসবো। সেটা করতে গেলে আমাদের মার্কেটে আসতে হবে। কি সঞ্জয়, কোনটা বলছো এক বছরে হয়নি? আপনাদের সামনে একটা উইকলি চার্ট আছে, নিফটির উইকলি চার্ট। উইকলি চার্টে দেখবেন এই উইকের ক্যান্ডেলটা যদি ইগনোরও করেন তাহলেও 1, 2, 3, 4, 5 উইক ধরে রেড ক্যান্ডেল, 5 উইক ধরে রেড ক্যান্ডেল। এটা কিন্তু বিগত এক বছরে হয়নি। আপনি যদি পিছনে যান, এই সেপ্টেম্বরেও যে দেখেছেন যেখান থেকে ফলটা শুরু হয়েছিল সেখানেও 1, 2, 3, 4, 5 নম্বরে একটা ছোট্ট হলেও গ্রিন ক্যান্ডেল হয়েছিল। পরপর 5টা কিন্তু রেড ক্যান্ডেল হয়নি। পিছনে যদি যান, অনেক পিছনে গেলে এইখানে দেখতে পারবেন 1, 2, 3, 4, 5 এইখানে কিন্তু রেড ক্যান্ডেল হয়েছিল। সেটা হচ্ছে অগস্ট 2023, যেটা এক বছরেরও আগে, প্রায় 2 বছর বলা যায়। অগস্ট 2023ও এরকম হয়েছিল, যেখানে কিন্তু এই জুলাই আগস্টের সময় যেখানে 5 উইক ধরে রেড চলছিল, তারপর কিন্তু একটু মার্কেট বেড়েছিল। তো এখানেও তেমন পড়েছে। এবার মার্কেট বাড়ে কিনা সেটা আমাদের সবার দেখার, কিন্তু যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটা মার্ক আমি করে রেখেছি। 24,400 থেকে বা 24,450 বলতে পারেন, 24,450 থেকে 24,500 এই লেভেলটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু শর্ট টার্মে বিয়ারদের একটা থাবা বসানোর ব্যাপারটা থাকে। সেক্ষেত্রে কিন্তু নিফটি নিচের দিকে ভালো মতন আসলেও আসতে পারে। তাই জন্য আমি স্পেশালি মানে ইনভেস্টর সঞ্জয় কি করছে আর ট্রেডার সঞ্জয় কি করছে একটু বলে দিই। ইনভেস্টর সঞ্জয় কি করছে, এখন টাকা মানে কিছু পরিমাণ টাকা তো আমি এইসব জায়গায় ইনভেস্ট করেছি, আপনারা জানেন 23,500 লেভেলে, 24,500 লেভেলে ফর লং টার্ম, 10 ইয়ার্স 15 ইয়ার্স ওইখানে, সেগুলো তো আছেই। তারপর আর কিছু টাকা লাগাইনি, কিন্তু হাতে টাকা রেখেছি। যদি এই লেভেলটা ভাঙলেই আমি টাকাটা ইনভেস্ট করে দেবো না, আমি আরেকটু ওয়েট করে একটু নিচের দিকে যতক্ষণ আসবে তারপর আমি ইনভেস্ট করার কথা ভাববো। আমি তাই এখনই ইনভেস্ট করছি না। অনেকে হয়তো ভাববেন 24,500 এসে গেছে এবার ইনভেস্ট, না আমি এখন করছি না। কারণ একটা ট্রাঞ্চে যখন মার্কেট উপরের দিকে উঠছিল আমি এখানে ইনভেস্ট করেছি, এই লেভেলগুলোতে ইনভেস্ট করেছি, আপনাদের ইউটিউবে এসেই বলেছি। সুতরাং আমার অ্যাভারেজ প্রাইস ধরুন এইসব জায়গায় হয়ে আছে, ঠিক আছে? অ্যাভারেজ প্রাইস এখানে কিছু করেছি, এখানে কিছু করেছি, এখানে কিছু করেছি, উপরে কিছু করেছি, এরকম। তো মোটামুটি অ্যাভারেজ প্রাইস ধরুন এখানে আছে, ঠিক আছে? সেখানে আসুক বা একটু এই লেভেল যদি ভাঙে তাহলে অনেকটা একটু নিচে আসার মানে বা মার্কেট একটু উইক হওয়ার চান্স আছে যদি 24,500 ভেঙে যায় বা 24,450 ভেঙে যায়। তো তারপরে আমি একটু ওয়েট করব, তারপর আবার অ্যানালিসিস আনবো যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বা কি হচ্ছে, তারপর আমরা করব। হাতে এখন টাকা রাখছি অ্যাজ আ ইনভেস্টার, টাকাটা ইনভেস্ট করছি না, যে উদ্বৃত্ত টাকাটা এই 3-4 মাসে আছে সেইটা, বা 1-2 মাসে আছে। বা যদি বলেন হাতে টাকা নেই, কোনো অসুবিধা নেই, 15 বছর 10 বছরের লং টার্ম ইনভেস্টমেন্ট হলে অসুবিধা নেই, কারণ নিচের সময় তো অ্যাভারেজ আউট হয়েছে।
যখন নিচ থেকে উপরে গেছিলো, ঠিক আছে, আমার নিচে নিচে আসছে, এসআইপি তো চলছে যারা যারা ইনভেস্ট করেন, তাহলে তো ঠিক আছে, একটা তো অ্যাভারেজ আউট হচ্ছে। আমি উদ্বৃত্ত টাকার কথা বলছি, সেটা আমি হাতে এখন রেখেছি। এবার দ্বিতীয় কথা আসছে যে ট্রেডার সঞ্জয় কি করছে। ট্রেডার সঞ্জয় কি করছে সেটার জন্য আপনাদের অ্যালার্ট আমি, আমার মনে হয় আমার যারা চ্যানেল ফলো করেন, এই যে হ্যাঁ, নিফটি ক্রিটিক্যাল জোন ইন্ট্রাডে অর সুইং ট্রেডিংয়ের সময় কোনটা ভালো, 3 উইকস অ্যাগো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। 3 উইকস অ্যাগোতে এই ভিডিওটা আমি লিখেই দিয়েছি, ইন্ট্রাডে নাকি সুইং ট্রেডিং। ওই ভিডিওতে ক্লিয়ারলি বলেছিলাম 3 উইক আগে। এখন আমি সুইং ট্রেডিং থেকে বিরত থাকছি, ইন্ট্রাডে ট্রেডিংয়ে মন দিয়েছি, কারণ সুইং ট্রেডিং করার মতো পরিবেশ নেই। এবং আপনাদের যদি আমি এখানে আসি এবং আমি যদি, হ্যাঁ, ডেইলি চার্ট বা উইকলি চার্টেই আসি, ধরুন ডেইলি চার্টেই আসি, আমি তো 3 উইক আগে এটা করলাম। আপনি দেখুন এইখান থেকে যে শুরু হয়েছে, এই 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 অগাস্ট জুলাইয়ের শেষের দিক থেকে বা অগাস্ট থেকে জুলাইয়ের প্রথম বা মাঝখান থেকে বলতে পারেন, মার্কেট ক্রমাগত নিচের দিকেই এসেছে। এটা নিফটির চার্ট। তার মানে কি, একদমই সুইং ট্রেডিংয়ের জন্য কন্ডিউসিভ ব্যাপার কিন্তু ছিল না। হ্যাঁ, মাঝে মাঝে একটা দুটো একটু স্টকে স্পার্ট আসে, সেটা তো আলাদা ব্যাপার, সেটা আলাদা। ওভারঅল ইন জেনারেল পুরো মার্কেট জুড়ে কিন্তু সুইং ট্রেডিংয়ের মাহলটা ছিল না, এবং তার জন্যই আমি অ্যাভয়েড করেছি। তাই জন্য এবং আপনাদের অ্যালার্ট করে দেওয়া ছিল, এতে হয়তো অনেকের ভালোও হয়েছে, আপনাদের অনেক মেসেজ এসেছে, থ্যাংক ইউ ফর দ্যাট। তো আমি এখনও সেইটাই রাখছি যে এখন ইন্ট্রাডের উপর ফোকাস করেছি, করিনি। এর মধ্যে একটা ছোট্ট কথা বলে নিই, ভিডিওটাকে ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। ছোট্ট কথা বলে নিই, ইন্ট্রাডে ট্রেডিংয়ের উপর কোর্স আসতে চলেছে, যেটা আমার মনে হয় আমার পুরো ক্যারিয়ারে, লাইফে আমি এত লং টাইম ধরে আমি কোর্স কোনো আনিনি। মানে ইন্ট্রাডে যে কোর্সটা হবে, সম্পূর্ণ অন্যরকম এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আমার সাথে তো লাইভ থাকবেনই, সেটা চলবে কয়েক মাস ধরে, কারণ আমি একদম স্লোলি শুরু করে আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলে যাব। ঠিক আছে, কারণ এটা ইন্ট্রাডের জন্য নয়, এখান থেকে আপনারা যারা সুইং ট্রেডিংও করেন, যারা অপশানও করেন, সবাই সব ধরনের হেল্প পাবেন বা নলেজ পাবেন, কারণ আমি খুব স্লোলি শুরু করব এবং পুরো কয়েক মাস ধরে কোর্সটাকে করব। এবং এর মধ্যে এই অপশানও বা এই ব্যাপারও থাকবে, ইন্ট্রাডের মধ্যে তো দুটো ভাগ হয়, এফএনও কেউ হয়, এফএনও ফিউচার অ্যান্ড অপশান, এবং ইন্ট্রাডেতে শুধু ইকুইটি, কেউ যদি ইকুইটিতেই করতে চান সেটা, আবার কেউ দুটোই করতে পারেন। তো আপনাদের সেই অপশান দেয়া থাকবে ইন্ট্রাডে ট্রেডিংয়ের, যে শুধুমাত্র ইন্ট্রাডে ট্রেডিং তার এফএনও করতে চান, নাকি শুধু ইন্ট্রাডে ট্রেডিং ইকুইটি করতে চান, নাকি দুটোই করতে চান। এরকম 3টে অপশানই আপনাদেরকে দেওয়া হবে, যেমন ইচ্ছা আপনারা চুজ করে করতে পারেন। কোর্সটা এখনও লঞ্চ করিনি, প্ল্যানিং চলছে টিমসদের সাথে। এই অগাস্ট মাসেই লঞ্চ হয়ে যাবে, অগাস্ট মাসেই আপনাদের এনরোল করে নিতে হবে। সেপ্টেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু, এবং যেহেতু একটা অভিনব দিক হচ্ছে এবং অনেক মাস ধরে আমার ইনভলভমেন্ট থাকবে, 1-2 মাসের কোর্স হবে না, আর একটু বেশি সময় ধরে আমি আপনাদের সাথে থাকবো, যাতে একদম হাতে ধরে প্র্যাকটিক্যাল লাইভের মাধ্যমে আপনাদেরকে তৈরি করে দেওয়া যায়। তার জন্য কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হবে। আমি একটা লিমিটেড সিট রাখবো, একদম লিমিটেড, মানে নাম্বার অফ স্টুডেন্ট ফিক্সড থাকবে, তার মধ্যেই কিন্তু কোর্সটাকে থাকবে। তারপর কিন্তু আমার অ্যাপ থেকে কোর্সটা চলে যাবে, আর এনরোল করতে পারবেন না। তাই জন্য যখনই হবে, হয়তো টেন্টেটিভ ডেট 10ই আগস্ট হয়তো অ্যাপে লঞ্চ হবে। অ্যাপ কোথায় পাবেন? অ্যাপ আমার সঞ্জয় টক্স অ্যাপ, যেটা গুগল প্লে স্টোরে আছে। তার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়েছি। সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ওই অ্যাপেই 10ই আগস্ট নাগাদ কিন্তু চলে আসবে কোর্সটা, আপনারা এনরোল করে নিতে পারেন। প্রাইসও আমি যথেষ্ট সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছি, কারণ আমার থেকে ইনভলভও আপনার মিনিমাম 3 মাসের থাকবে, মিনিমাম 3 মাসের ইনভলভমেন্ট থাকবে, এটা মিনিমাম বললাম, ঠিক আছে? কেননা একদম স্লোথ করে শুরু করব, বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব জিনিসগুলো শেখানো হবে। আমি বলবো, আর যারা দুটোই নেবেন, যে ইন্ট্রাডে ট্রেডের ইকুইটি এবং এফএনও, তাদের জন্য একটা ছাড়েরও ব্যাপার থাকবে, একটু ডিসকাউন্টেরও ব্যাপার থাকবে। সেই ব্যাপারগুলো ওই অ্যাপে ইনস্টল করে রাখবেন, ক্লিক করলেই বুঝে যাবেন যে কী কী ব্যাপারগুলো, খুব ইজি। তো একটু এনরোল যাদের প্ল্যান আছে তারা করে নেবেন।
অগাস্ট মাসেই বলে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। এবার আমি বলি, তো এই যে নিফটি এখন পড়ছে তার জন্য ইন্ট্রাডের উপরই আমার ফোকাস আছে ট্রেডার হিসাবে। মার্কেট একটু খটোমটো হয়ে আছে ডিউ টু ট্যারিফ অ্যান্ড এগুলোতে কি হয় তার দেখার জন্যে। যদিও এই সপ্তাহে ট্রাম্প আবার কিছু ইন্ডিয়ার জন্য একদম স্পেসিফিক কিছু বলতে পারে কেন মশাই, ওই লোকটার উপর আমার বিশ্বাস নেই। কখন কি বলে, কখন কি করবে, আবার হয়তো এক সপ্তাহ সময় দিয়ে দিল, বা না করে আবার হয়তো 25 বলেছে 35 করে দিল বা 10 করে দিল। মানে ও কি করতে পারে আমার কোনো ধারণা নেই। তাই জন্যই বলছি কি হয় সেটা টাইম টু টাইম দেখে আমরা বলবো। তো আজকে ডিভ্যালুয়েশনের ব্যাপারটা বোঝালাম, খবরগুলো দিলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে আমাকে মোটিভেট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।